মোহাম্মদ রফিক হলেন সেই মানুষ যিনি বুড়িগঙ্গার চর থেকে উঠে এসে আমাদের এই আলো ঝলমলে দুনিয়ার তারকা হয়েছেন এবং আবারও বুড়িগঙ্গার তীরে ফিরে গেছেন। রফিক মনে প্রাণে সংস্কৃতিতে একটা মুহূর্তের জন্য কেতাবি শহরী হননি, অযথা নিজেকে কেতাব দুরস্ত করার চেষ্টা করেননি। মনে প্রাণে তিনি ওই পুরনো ঢাকায় বা নদীর তীরে রেখে আসা ভাই বন্ধুদের একজন হয়ে রয়েছেন। হতে পারেননি শুধু নতুন প্রজন্মের রফিকদের একজন যোগ্য কারিগর। রফিকের উত্থানের প্রতিটি ধাপে যে বাংলাদেশের ক্রিকেটের উত্থান ঘটেছিল তা ভুলে গেছে দেশের ক্রিকেট বোর্ড। তাই তো আজকে বিসিবির আশেপাশে কোথাও নেই রফিকের জায়গা। কেরানীগঞ্জে স্টিলে ব্যবসা করে নিজের সময় পার করছেন কিংবদন্তি এই স্পিনার। আমাদের আজকের এই ভিডিওটিতে জানবো কিংবদন্তি থেকে তার স্টিলের ব্যবসায়ী হবার গল্প। জানবো এর আগে কিভাবেই বা একজন সাধারণ ছেলে থেকে বনে গিয়েছিলেন দেশের কিংবদন্তি এক ক্রিকেটার। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরোপুরি দেখার অনুরোধ রইল। বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা ঝিনঝিরা বস্তিতে সারাদিন ক্রিকেট খেলে আর মাছ ধরে সময় কাটানো ছোটবেলার রফিক দেখেছিলেন দারিদ্রতাকে। দারিদ্রের কষাঘাতে জর্জরিত মোহাম্মদ রফিক একদিন বাংলাদেশের সর্বকালের সেরা স্পিনার হবেন, এই কথা কেই বা ভেবেছিল? রফিক নিজে ভেবেছিলেন কিনা সেটা তিনি নিজে ভালো বলতে পারবেন। থাক সেই প্রশ্ন, তার কিংবদন্তি বনার গল্প পরেই বলি। তার আগে জেনে নেই বর্তমান অবস্থা। রফিকের এই মুহূর্তের ব্যস্ততা ব্যবসাকে কেন্দ্র করে পরিবার পরিজন নিয়ে কেমন আছেন? সম্প্রতি এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখন কেরানীগঞ্জে স্টিলের ব্যবসা করছি, বেশ ভালো হচ্ছে। আমার ছেলে ব্যবসা বুঝে নিয়েছে, আমিও সর্বোচ্চ সময় দিচ্ছি। পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। তবে ব্যবসা নিয়ে ব্যস্ততা যতই থাকুক মন পড়ে থাকে ক্রিকেটেই। নিয়মিতই বাংলাদেশের খেলা দেখেন, ঘরোয়া ক্রিকেটের সঙ্গেও জড়িত। বিসিবি চাইলে কাজ করতে প্রস্তুত আরও বড় পরিসরে। বেশ কিছুদিন ঘরোয়া ক্রিকেটে কাজ করা হয়নি, তবে ক্রিকেট থেকে দূরে নই। মাঝে বোর্ড থেকে একাডেমিতে কাজের কথা বলেছিল, আমাকে ও পাইলটকে বলেছিল সেখানে যুক্ত হতে। এরপর আর কোনো কিছু জানানো হয়নি। তবে ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নই, স্থানীয় ক্রিকেটের সঙ্গে জড়িত। বোর্ড থেকে সাড়া না পেলে স্বাভাবিকভাবেই অন্য ব্যস্ততায় জড়িয়ে যেতে হয়। ভবিষ্যতে নিজ এলাকা কেরানীগঞ্জে একটি একাডেমি প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। সে স্বপ্নের বাস্তবায়ন নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। তবু পিছিয়ে যেতে চান না স্বপ্ন থেকে। শূন্যে দৃষ্টি রেখে বলেন, এখন সাকিবের মতো খেলোয়াড় আছে, ভবিষ্যতে তার জায়গায় কে আসছে, খেলোয়াড় তৈরির প্রক্রিয়াটা চালু রাখতে হবে যাতে কখনোই শূন্যতা তৈরি না হয়। যদি একাডেমি প্রতিষ্ঠা করতে পারি পূর্ণ মনোযোগ দেব সেখানে। এর আগে 5 সেপ্টেম্বর 1970 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ রফিক। স্বাধীনতার পরপরই বাবাকে হারান। বেড়ে ওঠেন মা দাদির সাথে যৌথ পরিবারে। ছেলেবেলা থেকে সংগ্রাম করে বেড়ে ওঠা রফিকের ক্রিকেট ক্যারিয়ার শুরু বাংলাদেশ স্পোর্টিংয়ে 1985 সালে একজন বাঁহাতি পেসার হিসেবে। 88-তে যোগ দিলেন বাংলাদেশ বিমানে। কিন্তু পেসার হলেও বলকে টান করানোর এক সহজাত প্রতিভা তার মাঝে ছিল, যে প্রতিভা দেখে তার তৎকালীন সতীর্থ ওয়াসিম হায়দার তাকে পরামর্শ দেন স্পিন করার। আর তখনই পাল্টে যায় রফিকের খেলার ধরন, হয়ে যান পুরোদস্তর স্পিনার। খুব কষ্টে দিন কেটেছে রফিকের। ফেরিতে করে শহরে যেতেন খেলতে। এভাবে শুরু 94-এর সার্ক ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে ভারতের এ দলের বিপক্ষে 25 রানে নিলেন 3 উইকেট, জেতালেন দলকে। টেস্ট এবং ওয়ানডে এই দুই ফরম্যাটেই বল হাতে 100 উইকেট পাওয়া বাংলাদেশের প্রথম বোলার মোহাম্মদ রফিক। বাংলাদেশ দলে যতদিন ছিলেন সমান তালে খেলে গেছেন টেস্ট ও ওয়ানডে ম্যাচ। প্রধান বোলিং অস্ত্র হিসেবে বাংলাদেশ দলকে তিনি সার্ভিস দিয়েছেন টানা 14 বছর। বাংলাদেশ ক্রিকেটের উত্থান পর্বে মুলতান ট্র্যাজেডি নামের একটা অধ্যায় আছে। 2003 সালের ঘটনা। 3 ম্যাচ সিরিজের শেষটিতে পাকিস্তানের চুরি প্রতারণার কাছে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচে শেষ উইকেট জুটিতে ইনজামাম উল হকের সাথে ছিল উমর গুল। ম্যানক্যান্ডিং নামের যে শব্দটা ক্রিকেটে প্রচলিত আছে, বাস্তবিকভাবে তার সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন মোহাম্মদ রফিক। উমর গুলকে নিশ্চিত রান আউট না করে ক্রিকেটে মহানুভবতার এক অম্লান মূর্তি স্থাপন করেছিলেন তিনি। বাংলাদেশ ম্যাচটি শোচনীয়ভাবে হেরে যায়। পরবর্তীতে রফিককে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি তার সরল ভাষায় উত্তর দিয়েছিলেন, আউটটা করলে আমরা জিতে যেতাম ঠিক, কিন্তু মানুষ আমাদের ছোট লোক ভাবত। আমরা ছোট লোক নই। উচ্চ ব্যক্তিত্বের এই মানুষটি একটি বস্তি থেকে উঠে এসেছে, যে জীবনে কখনো পড়ালেখা করেননি। ভাবা যায় দেশের প্রথম ওয়ানডে জয়ের নায়ক তিনি। 1998 সালে হায়দ্রাবাদে অনুষ্ঠিত কেনিয়ার বিপক্ষে সেই ওয়ানডে, যেটিতে বাংলাদেশ পেয়েছিল প্রথম জয়। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমে করেছিলেন 77, হয়েছিলেন ম্যাচ সেরাও। তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ঘটনাও হয়ে আছে এটা। ক্রিকেট প্রেমীরা ভুলে যাননি 2005 সালের জানুয়ারি মাসের কথা। জিম্বাবুয়ের বিপক্ষে 2-2 সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচটিতে ওপেনিংয়ে নেমে করেছিলেন 72 রান। দল জিতেছিল 8 উইকেটে। 2004 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে 111 রানের ইনিংসটা কি বলা যায়? মূলত বোলার হলেও
ব্যাট হাতে রফিক কম উজ্জ্বল ছিলেন না, প্রমাণ এই ম্যাচগুলো। কিন্তু রফিকের মূল পরিচয়টা যে বোলিং দিয়েই, টেস্টে ও ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম 100 উইকেট নেওয়ার কথা না বললে রফিক বৃত্তান্ত অসম্পূর্ণই থেকে যাবে। 1997 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অংশ নেওয়া সকল খেলোয়াড়কে সরকারি অনুদানে জমি আর গাড়ি দেওয়া হয়েছিল। মোহাম্মদ রফিক সে টুর্নামেন্টের 19 উইকেট নিয়েছিলেন আর ফাইনালে করেছিলেন ম্যাচ জয়ী 25 রান। তার সে জমি দান করেছিলেন এলাকার বস্তিতে স্কুলের জন্য, আর গাড়ি বিক্রির টাকায় উঠেছিল স্কুলের বিল্ডিং। বলেছিলেন, আমরা তো লেখাপড়া করতে পারি নাই, পোলাপাইনগুলো যেন পারে। পরবর্তীতে তার দান করা এক জমিতে হয়েছিল চক্ষু হাসপাতাল। বুড়িগঙ্গার ওইদিকে বাবুবাজারে একটা ব্রিজ হলে মানুষের যাতায়াতে অনেক সুবিধা হতো। সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন তিনি। প্রধানমন্ত্রী তাকে দিতে চেয়েছিলেন বিশ্ববিজয়ের পুরস্কার। তিনি বেছে নিয়েছিলেন তার শেখরকে, বুড়িগঙ্গা পাড়ের সেই বস্তিকে। শেখর থেকে উঠে এসে অনেকেই আবার শেখরে ফিরে যেতে হয়, কিন্তু ফিরে গিয়ে শেখরকে আঁকড়ে ধরতে খুব কম মানুষই পারে। মোহাম্মদ রফিক ব্যতিক্রমীদের একজন। ক্রিকেট মাঠ ও মাঠের বাইরের প্রতিটি বিভাগে নিজেকে উজাড় করে তিনি প্রমাণ করে দিয়ে গেছেন উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। দেশপ্রেমের স্মারক রেখে গেছে প্রতিটি বিভাগেই। সৌরভ গাঙ্গুলির মাধ্যমে ভারতে খেলার প্রস্তাব এসেছিল। দেশের স্বার্থে হাসি মুখে প্রত্যাখ্যান করেছিলেন সেই প্রস্তাব। আর স্পোর্টসম্যানশিপের কথা তো আর বলার অপেক্ষা রাখে না, যা ওয়ার্ল্ড ক্রিকেটে মডেল বলা যায়। উইকেট পাওয়ার পর পাড়ার ক্রিকেটে শিশু কিশোররা যে শিশু সুলভ সেলিব্রেশন করে, ঠিক সেটাই দেখা যেত মোহাম্মদ রফিক উইকেট পাওয়ার পর, যা আপনি ইউটিউবে মোহাম্মদ রফিক সার্চ না করলে কল্পনাও করতে পারবেন না। তার সেলিব্রেশন প্রমাণ করে দেয় তিনি কত নিখাত মনের মানুষ। আপনি আসলে গুলিয়ে ফেলবেন মানুষটার কিসে আসলে ভক্তরা ভক্ত ছিল, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নাকি ব্যক্তিত্ব। ক্রিকেটের বাইরে সাদাসিধে মানুষটাকে কেউ যদি মাঠের খেলা ইউটিউবে না দেখে, যিনি পুরান ঢাকায় আঞ্চলিক ভাষায় কথা বলে, তাহলে হয়তো বোঝাই যাবে না এই মানুষটা টেস্টে 100 ও ওয়ানডেতে 125 উইকেট পাওয়া একজন বাহাতি বোলার, একজন প্রফেশনাল বোলার হয়েও যিনি ব্যাটিংয়ে নেমে ক্যামিও ছড়াতে পারতেন। টেস্টে উইকেট সংখ্যাটা দ্বিগুণ হতে পারত, হয়নি, কারণ তখন বেশিরভাগ সময় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সুযোগ পেতেন খুব কম। টেস্টে স্পিনাররা সবচেয়ে বেশি বেনিফিশিয়ালি হয় চতুর্থ পঞ্চম দিনে, অথচ বাংলাদেশ চতুর্থ পঞ্চম দিনে টেস্টটা নিয়ে যেতে পারতেন না। কি বোলিং, কি ব্যাটিং, কি ফিল্ডিং, কি ব্যক্তিত্ব। ক্রিকেট মাঠের বাইরে এক অভাবনীয় মাটির মানুষটির আসলে কি ছিল না, ক্যারিয়ার, টাকা থেকে শুরু করে কি কোথায় তিনি সফল ছিলেন না, মাঠে না মাঠের বাইরে। বাংলাদেশে ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার তৈরি হওয়ার শুরু তার থেকে। তাকে দেখে বাহাতি স্পিনাররা স্বপ্ন দেখত। স্বপ্ন দেখতে দেখতে উঠে এসেছিল এনামুল জুনিয়র, রাজ্জাক, সাকিবের মতো স্পিনার। দুর্ভাগ্য এই যে উনার বাহাতি স্পিনকে আইডল মেনে অনেকে দলে এসেছে, তবে উনার ডেডিকেশন, ব্যক্তিত্ব আর গ্রেট স্পোর্টসম্যানশিপকে ধারণ করতে পেরেছে খুব কম ক্রিকেটার। 1995 থেকে 2008 দীর্ঘ এক যুগের বেশির ক্যারিয়ারে তিনি স্পোর্টসম্যানশিপের এক মহানজির সৃষ্টি করেছেন। সারা জীবনে ধারণ করেছেন অসাধারণ ব্যক্তিত্বের এক মোহাম্মদ রফিককে। বাংলাদেশে জ্ঞানীদের কদর না করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে বলি হয়েছেন তিনিও। টক শোতে নিজের সরল ভঙ্গিতে ভাষায় কথা বলে যাওয়া মানুষটা বিপিএল এর মতো লিগে ডাক পেলেই হাসি মুখে ছুটে এসে সাধ্যমতো দিয়ে যান দেশের ক্রিকেটের জন্য। এরপর চলে যান বুড়িগঙ্গার ওই পারের নিজের রডের ব্যবসা দেখতে। এত বড় ক্রিকেট বোর্ড, ক্রিকেট দল, বয়স ভিত্তিক দল, এইচপি দল, কোথাও তার ঠাঁই হয়নি, তাকে ডাকা হয় না। অথচ এই সেক্টরগুলোতে উনার মতো উজাড় করে একজন মানুষের, একজন কোচের, একটা ব্যক্তিত্বের বড্ড প্রয়োজন। উনি ছুটে গিয়েছেন সেই নিজের এলাকায়, যেখান থেকে উদাহরণ হয়ে উঠে আসে লাখে একটা মোহাম্মদ রফিক। বাকিদের স্বপ্ন চাপা পড়ে, এখন আর একজনটাও তেমন উঠে আসে না। সারা জীবন নিজের এলাকার, দেশের মানুষের জন্যই ভেবেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে ক্রিকেট দলে মোহাম্মদ রফিকের মতো প্লেয়ার খেলে গেছেন, সে একই দলে সাব্বির নাসিরের মতো প্লেয়ার খেলছে। মোহাম্মদ রফিক আসলে কে? বাংলাদেশ ক্রিকেটের উত্থান নিয়ে যাদের একটু জানাশোনা আছে, তাদের নিশ্চয়ই মোহাম্মদ রফিক নামটার সাথে পরিচয় আছে। তার খেলা দেখার সৌভাগ্য আমার হয়নি। আমি ক্রিকেট বোঝার আগেই উনি ক্রিকেট ছেড়েছেন, 10 বছর আগে। তবুও ইউটিউবের কল্যাণে বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল লেভেলের এই প্লেয়ারের খেলা দেখা সম্ভব হচ্ছে। দেশের ক্রিকেটের কিংবদন্তি এই ক্রিকেটারদের মতো কাউকেও যদি ক্রিকেটের বাইরে থেকে স্টেলে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে হয়, তবে বুঝতে হবে সঠিক পথে নেই দেশের ক্রিকেট। প্রিয় ভিউয়ার্স, মোহাম্মদ রফিককে ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্বে রাখা উচিত মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। রফিকের প্রতি আপনার বিন্দুমাত্র ভালোবাসা থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন।